আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই সবার জায়গা থেকে ভালো আছেন। আজকে ক্রিকেট নিয়ে ছোট্ট কয়েকটা কথা বলবো। আসলে মাহমুদুল্লাহর ব্যাপারটা না বললেই নয়। এই বয়সে সেও যে এত সুন্দর একটা ইনিংস উপহার দিয়েছেন তার ক্যারিয়ারের শেষ মুহূর্তে, আসলে সেটা অসাধারণ অসাধারণ। বাট সব থেকে বেশি দুঃখ লাগলো দুইটা রানের জন্য তার 100টা করা হলো না। এটা অনেক বড় আফসোস। তো যাই হোক, সেই বয়সে ম্যাচটার মধ্যে যে এত ভালো একটা খেলা আমাদেরকে উপহার দিয়েছেন, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবার বলবো মেহেদী হাসান মিরাজের কথাটা। মেহেদী হাসান মিরাজ চাইলেই কিন্তু অনেকগুলো শর্ট রান বের করতে পারতো। কালকে যদি ম্যাচটা হারার, আমি এত ভালো একটা স্কোর সংগ্রহ করার পরেও যেহেতু ম্যাচটা হেরে গেছে, সেটার জন্য আমি মেহেদী হাসান মিরাজকে অনেকটা দোষ দিব। কারণ সে চাইলেই অনেকগুলো শর্ট রানই বের করতে পারতো, মোটামুটি খেলাটা যাই দেখলাম। এরপরে আর নতুন করে কি বলার আছে? ওপেনিং জুটিটা এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারলাম না, ওয়ান ডাউনটা এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারলাম না। আমাদের বোলিং লাইন আপ নিয়ে বলার কিছু নেই, কারণ বরাবরই তারা ভালো। তাদের কাউকে আপনি ফেলে কথা বলতে পারবেন না। অর্থাৎ আমাদের বোলিং লাইনটা আসলে অনেক উন্নত এবং অনেক স্ট্রং। কিন্তু আমাদের আফসোসের ব্যাপার হচ্ছে এটাই, যে আমাদের যে কোনো একটা প্লেয়ার, ধরেন অনূর্ধ্ব 19 দলের মধ্যে একটা প্লেয়ার ভালো খেললো, তাকে হুট করে জাতীয় দলে নিয়ে আসে। তার তার পিছনে যে একটু সময় দেওয়ার প্রয়োজন, যে তাকে দেখা গেছে যে ধরেন 2 বছর পরে ন্যাশনাল টিমে ডাকা উচিত, তাকে 2 বছর আগেই ডেকে বসে থাকে, তার ক্যারিয়ারটা একরকম নষ্টই করে দেয়। তো এরকম করে বিসিবি অলরেডি অনেকগুলো প্লেয়ারের ক্যারিয়ারে প্রায় ধ্বংস করে দিছে। আমাদের কাছে অনেকেই, আমরা অনেক দেখে আসছি, সেই হিসাব থেকে বললাম। তো এই যে এখন এই যে তামিম ইকবাল খান চলে গেছে, অর্থাৎ তার অবস্থানটা এখন পর্যন্ত কেউই পূরণ করতে পারেনি। কত প্লেয়ারই তো আসলো গেল, কতজনকে দিয়ে তো ট্রাই করা হলো, শেষ পর্যন্ত ওই সৌম্য সরকারকেই আবার টাইনে নিয়ে আসছে। লিটন দাসকে দিয়ে বছরের মাস সিরিজের পরে সিরিজ ট্রাই করা হলো, কিছুই করতে পারলো না। শান্তকে দিয়ে ট্রাই করেই যাচ্ছে। তার নামের পাশে তো অলরেডি লর্ড শান্ত চলে আসছে, এটা তো সবারই জানা। এরপরে যে জুনিয়র তামিম, এই যে তানজিম হাসান তামিম, এই ছেলেটা, সে আমি বলছি না খারাপ খেলে, কিন্তু একজন ইয়াং প্লেয়ার যখন ন্যাশনাল টিমে আসে, তার হাতে তার ব্যাটে সবসময় থাকার কথা আগুনের ঝড়। কিন্তু সেই ক্ষেত্রে সে কি খেলতেছে? ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে টি-20 ওয়ার্ল্ড কাপ কি করলো? এরপরে অনেকগুলো সিরিজে সে চান্স পাইলো, কি করলো? কিছুই করতে পারলো না। জাকির হাসান অনেক, তার কথা আর কি বলবো। সে একটা ম্যাচ ভালো খেললো, 2টা ম্যাচ ভালো খেললো, তাকেও ন্যাশনাল টিমে দিয়ে দিল, তারও ক্যারিয়ারটা শেষ। তাওহিদ হৃদয়, আমি যদি এসব জায়গায় থাকতাম ভাই, আমি চট্টগ্রাম থেকে বলি, আমি তার জন্য আরো অনেক সময় নিতাম। মাশরাফি বিন মুর্তজা যে একটা কথা বলছিল তাকে নিয়ে, যে আমি তাকে চাই আরো 3 বছর পরে ন্যাশনাল টিমে। তো এই ছেলেটা অনেক প্রতিভাবান ছেলে ছিল, কিন্তু ছেলেটাকে অনেক প্রেশার, অনেক চাপাচাপি, বা ন্যাশনাল টিমে খেলার জন্য যে তার মেন্টালিটিটা প্রয়োজন, সেটা হয়তো তার মধ্যে থাকে, আবার থাকেও না। তার খেলার যে স্টাইল, তার ব্যাটিং এর যে স্টাইল, আসলে সত্যি খুব মনোমুগ্ধকর। আর মেহেদী হাসান মিরাজ সত্যি বরাবর একজন ভালো প্লেয়ার, ভালো খেলে, কিন্তু কালকের ম্যাচটা সে চাইলে আরো একটু ভালো করতে পারতো। সবকিছু মিলিয়ে আসলে আমাদের দলটা, যে 2015 প্লাস 2016-তে যে দলটা আমাদের ছিল, আমাদের ওই দলটাই প্রয়োজন। ওইরকম একটা দলই আমাদের প্রয়োজন। এক হেড কোচের জন্য দলটা পুরো ধ্বংস হয়ে গেল। এরপরে তো হচ্ছে একের পর এক সমস্যা হয়েই যাচ্ছে। তো যাই হোক, আশা করি ইনশাল্লাহ নাজমুল হাসান পাপন যেহেতু পদত্যাগ করছে, নতুন একজন উপদেষ্টা আসছে, ইনশাল্লাহ আশা করি আমাদের ক্রিকেট টিমটা আগামী 2-1 বছরের ভিতরে 2015 সাল 2016 সালের মতোই স্ট্রং একটা টিম ওই রূপে আবার ফিরে আসবে। এটাই আমরা আমাদের বিসিবির কাছে আশাবাদী। তো আমার বক্তব্যটা এখান তো আমার নিজের মতামত ছিল, আমি কাউকে মিন করে বলিনি বা কাউকে উদ্দেশ্য করে বলিনি, এটা আমার একান্ত নিজের মতামত প্রকাশ করলাম। তো ঠিক আছে, ভিডিওটি কেমন হলো জানি না, ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।